আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি ফয়দাবান কে হয়েছে বলেন? সবচেয়ে বেশি ফয়দাবান কে হয়েছে? একটি চক্র প্রচার করছে যে অ্যাজ ইফ মির্জা আব্বাস ভাই বোধহয় এর পেছনে কোনো হাত আছে। কিন্তু কথা হচ্ছে, মির্জা আব্বাস কি গাধা যে তার সাথে যে রাজনীতি কম্পিটিশনে আসতে চায় ময়দানে, তাকে সে সরাসরি গুম করে দিবে, খুন করে দিবে? এটা কি হয়? এটা কি চুক্তিতে খাটে? সবচেয়ে বেশি ফয়দাবান আসলে কে হয়েছে? একটু বুদ্ধি খাটান না, বলেন না সত্যি কথা। আপনাদের মুখ বন্ধ করে আছেন কেন? সাদিক কায়েমের সাথে ওসমান হাদির রাজনৈতিক মতবাদ সবচেয়ে বেশি মিলে। এই যে ইনকিলাব মঞ্চ ফঞ্চ এগুলি, তারপরে আপনার ওই যে এবি পার্টিটারি, এগুলি সবই হচ্ছে জামাতের বি টিম। এখন ওসমান হাদি মরেছে বলে তাকে আমি পীর সাহেব বানিয়ে দেব, ফেরেস্তা বানিয়ে দেব? নো, আমি বাড়িয়ে দেব না। এরা সবই হচ্ছে সন্ত্রাসী। কে কি বললো আমার কোনো আসা যায় না, প্রমাণ করে দিচ্ছি আপনাদের কাছে। তাহলে ওসমান হাদির সাথে রাজনৈতিক মিল সবচেয়ে বেশি হচ্ছে সাদিক কায়েম। তাই সাদিক কায়েমের ভোটটাই তো ওসমান হাদি নষ্ট করবে, তাই না? তাহলে সাদিক কায়েম চায় ওসমান হাদি তার ওখানে কম্পিটিটর না হোক। তার সবচেয়ে বেশি ফয়দাবান আজকে ওসমান হাদির মৃত্যুতে পেয়েছে এই সাদিক কায়েম। সবচেয়ে বেশি ফায়দা কিভাবে ফায়দা নিয়েছে? প্রথমত সাদিক কায়েম মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলছে। ভালো ভালো, এটা আসলে মূল কারণ হচ্ছে ওই যে জামাতের রাজনীতি। জামাত সবার সাথে গাল মিলাবে, সময়ে সবার সাথে জোট করবে, সবাই সবার পিছনে দাঁড়াবে, সময়ে তার রূপ পাল্টাবে, সবাই নার নীতিতে মেনে নিবে। এইটা হচ্ছে জামাত। আয়ুব খানের সাথে যাবে, জিয়াউর রহমানের সাথে যাবে, আবার শেখ খালেদার বিরুদ্ধে দাঁড়াবে। এটি হচ্ছে জামাত। জামাত হচ্ছে বহুরূপী। তাই জামাতের এই রূপ দিয়ে আপনি আসলে ধোঁকাবাজ শিকার হয়েন না। পাকিস্তান কিন্তু এই জামাত শিবিরকে এখনো ভালোবাসে, একমাত্র তাদের এজেন্ট মনে করে। যে কোনো উপায় হোক ক্ষমতায় যেতে হবে, এটা হচ্ছে জামাতের আইডিওলজি। তাই সাদিক কায়েম সবচেয়ে বেশি ফয়দাবান হয়েছে। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা চাঙ্গা হয়েছে ওসমান হাদির মৃত্যুতে। এবং সাদিক কায়েমদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মুক্তির কথা বললে, বাংলাদেশের সংস্কৃতির কথা বললে, সম অধিকারের কথা বললে, এগুলো সবই হচ্ছে ভারতের দালালি করা। তাই এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয় নাই যে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা, কোনো প্রুফ নাই যে ওসমান হাদিকে কাজে লাগিয়েছে আওয়ামী লীগের পক্ষে। কোনো প্রমাণ আছে এখন পর্যন্ত? সত্যি কথা বলেন, আপনি যেই দলই হন, সত্যি কথা বলেন। এখন পর্যন্ত কি প্রশ্নাতীত ভাবে প্রমাণ মিলেছে যে এই যে ফয়সাল সে ভারতে আছে, বা তাকে আওয়ামী লীগ হায়ার করেছিল, বা তাকে ভারতের হায়ার করেছে? কোনো প্রমাণ কি আছে? এমনকি এখন পর্যন্ত অনেকেই মনে করে যে হয়তোবা সে নেপালে না হলে সে বাংলাদেশে আছে। এখন আসুন, সে ছাত্রলীগের নেতা ছিল, এটাও কোনো কিছু প্রমাণ করে না। কেন প্রমাণ করে না? কারণ আমরা দেখেছি শিবিরের নেতারা, তারা ছাত্রলীগ সেজে ঢুকেছিল, ছাত্রলীগে ঢুকে নাই। তাহলে এই ছেলেটা ফয়সাল, সে যদি ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড তার থেকেও থাকে, সে 100% ছাত্রলীগ আপনাকে বলল কে? কারণ ছাত্রলীগ সাজাতো শিবিরের পুরনো অভ্যাস না? তাহলে আমার কথা হচ্ছে, ছাত্রলীগ সাজা যেহেতু তাদের পুরনো অভ্যাস, এই ছেলেটা যে বরাবর শিবির না, আপনাকে বললো কে? আপনাকে কে বললো? তাই এটা কি ম্যাটিকুলাস সেই ডিজাইনের অংশ কিনা? এটা আইএসআই এর চক্র কিনা? হাউ ডু ইউ নো? আপনি কিভাবে বলেন? তা আমার তো বরঞ্চ মনে হয় এটার পিছনে শিবিরের উদ্দেশ্য ছিল কিনা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে চাঙ্গা করা, ওসমান হাদিকে শহীদ বানিয়ে দিয়ে সেই অংশে, সেই মানে কনস্টিটিউয়েন্সিতে সাদিক কায়েমকে হিরো বানিয়ে দেওয়া, এবং ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড ধারণকারী কোন শিবিরকে দিয়ে হাদিকে হত্যা করা। হতে তো পারে। আর এই আপনার ওসমান হাদি এ তো টেররিস্ট ছিল। টেররিস্ট কেন? কারণ আমি শহীদে মৃত্যু চাই, এই সকল কামনা করা কোনো ইসলামিক নয়। কোরআনে কোথাও নাই যে আপনি মরতে চান সুইসাইড স্কোয়াড করেন। আছে নাকি সুইসাইড স্কোয়াডের কোনো কথা কোরআনে? এগুলো অনেক ভিত্তিহীন এবং দুর্বল হাদিসের মাধ্যমে এগুলো প্রমাণ করতে চাই যে আমি মরতে চাই যুদ্ধে। আরে বেটা, তুই যুদ্ধে যাবি, তুই গাজী হয়ে ফেরত আসবি, তুই জয়ী হয়ে ফেরত আসবি, এবং তুই যখন বিজয়ী হবি তোর পরাজিতকে প্রতি তুই সদয় থাকবি। এটা হচ্ছে ইসলাম। তো তাই
আমি গিয়ে মরতে চাই, তা মরে গেলে তো তুই আর জয়ী হইতে পারলি না, তুই শহীদ হয়ে গেলে তো গেলি, তুই তো হেরেই গেলি। তুই যাবি, তোর টার্গেট থাকবে তুই বিজয় হয়ে জীবিত ফেরত আসবি। তুই এইটা হবে তোর প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত মুজাহিদের লক্ষণ, যে আমি যাব, যুদ্ধে তাদেরকে পরাজিত করব এবং বিজয় হয়ে ফেরত আসবো। দিস ইজ হোয়াট ইট ইজ। কিন্তু সারাক্ষণ আমি শহীদ হতে চাই, আমি মরে চাই, এগুলো হচ্ছে সুইসাইড স্কোয়াডের লক্ষণ। সুইসাইড স্কোয়াড আছে না, সন্ত্রাসীরা সুইসাইড স্কোয়াড, এগুলো হচ্ছে সুইসাইড স্কোয়াডকে উস্কে দেওয়ার লক্ষণ। ওই যে 24-এর ওই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম না যে অনেকে গুলি খায় কিন্তু সরে না জায়গা থেকে, এগুলো হচ্ছে সব জেহাদি ট্রেনিং, বিকৃত জেহাদি ট্রেনিং, এগুলো ইসলামিক না। তাই এগুলো সব হচ্ছে জেহাদি জোশ, এগুলো হচ্ছে সব মানে বিকৃত জেহাদি জোশ, এগুলো সব হচ্ছে সুইসাইড স্কোয়াড। আমি শহীদ মৃত্যু চাই, আমার কেউ গুলি করে মেরে ফেললে আপনি এটা করেন, আপনারা আমি যদি শহীদ হয়ে যাই এটা নো। সে ভুল ভাল ওই যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করলো নজরুলের, ভুলভাল একদম লাস্ট শব্দ মমশির, এটাও তো ভুল, উন্নত শির, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড, সেখানে মমশির। আরে বেটা তুই তো ইয়াই জানতি না, বিদ্রোহী কবিতার শব্দগুলো ঠিক মতো বলতে পারিস নি। বিদ্রোহী কবিতায় কোথাও আছে কিনা যে আমি মরে যাব, বলেছে যে সেই দিন হব শান্ত যেদিন আমাকে, যদি আমি মরে যাই আমাকে সেই দিন আমি হব শান্ত। কিন্তু এখানে তো মরে যায়, তো কামনা করছিল এই পোলা ওসমান আদি, তো মৃত্যু কামনা করছিল। এটা কি ধরনের আইডিওলজি যে মৃত্যু কামনা করি আমি, শহীদ মৃত্যু নো, শহীদ মৃত্যু কেউ কামনা করা উচিত না। যদি কেউ যুদ্ধে গিয়ে বিজয়ী হয়ে জীবিত ফেরত আসার টার্গেট করবে, তারপর যদি সে মরে যায় তো সে সময় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবে। কিন্তু সে কামনা করছিল এই পোলা, এবং এটা বাংলাদেশের মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইয়াং পোলাপাদের ভিতরে, যে শহীদের মৃত্যু কামনা করি, শহীদের মৃত্যু কামনা করি, সুইসাইড স্কোয়াড হইতে চায়, সব টেররিস্ট হইতে চায়, সব সন্ত্রাসী এগুলি। This way or other, you have to accept these are all terrorists. এবং বাংলাদেশকে এই টেররিস্টদের থেকে মুক্ত করতে হলে ভাই আমাদের কি করতে হবে? ওরা যেমন বলে না কিছু হইলেই বিচার হাতে তুলে নিয়ে নেবে, এই যে হিন্দু লোকটাকে মারলো নবী হযরতকে অপমান করার নামে, ভাই তুই কে বিচার করার? তুই বিচারক, তুই এক্সিকিউটর। হ্যাঁ, একটা জোশ তুলে দিল, এ নবীর অপমান করছে, বিচারকের দায়িত্ব কোথায়? বিচারকের দায়িত্ব, তুই কি বিচারক? তুই হত্যাকারী, তুই এক্সিকিউশনার, তুই জাজ। এটা কোন ইসলামিক আইডিওলজি হতে পারে? বিচার করবে কোর্ট, কে কি করেছে, কে কি বলেছে, কে কি করে নাই। এটা কি ধরনের আইডিওলজি? এগুলো সন্ত্রাসী তৈরি করার আইডিওলজি। তাহলে আমাদেরকে বলতে হয় যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এবং যদি সরকার তাদেরকে দমন না করে তাদেরকে আমাদের সশস্ত্রভাবে দমন করতে হবে। তাহলে আমরাও বলি যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, চক্রান্ত করবে, ওপেন একাত্তরকে অপমান করবে, ওদের মুক্তিযুদ্ধ থেকে যারা অপমান করবে, যারা বঙ্গবন্ধুকে অপমান করবে, তাহলে তাদেরকে আমাদের শাস্তি করতে হবে। তারাও রাষ্ট্রদ্রোহী, তার দেশের রাষ্ট্রদ্রোহীদের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, এবং সরকার যেহেতু রাষ্ট্রদ্রোহীদেরকে মানে শেল্টার দিচ্ছে, সরকার যেহেতু বিফল, তার রাষ্ট্রদ্রোহীদের শাস্তি দেওয়া আমাদের কর্তব্যে বর্তায়। তাহলে কি আইন আমরা হাতে তুলে নেব? তখন কি তারা আমাদের সাথে পারবে? এই কথাগুলো স্পষ্ট বলেন না কেন? ভয় পান কেন? কাপুরুষের মতো কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন, তাহলে কেন কাপুরুষের মতো কথা বলবে? সত্য কথা বলতে শিখে। ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না, ইউনূসের সাথে ফোন আলাপ হলো, কি আলাপ হলো, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন করেও আর এলেন না, বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধাংদেহী পরিস্থিতির কারণে এলেন না। নয় সে গতকাল 22শে ডিসেম্বর সন্ধে 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর, এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন? এখানে অনেক কিছু আছে।
নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক, তিনি ভারতেই বসে আছেন সার্জিও গোর, কিন্তু এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়েও আলাপ হয়েছে, কথা হয়েছে, এবং স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন। মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন, নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? আমি বারবারই বলি যে নির্বাচন ঠেকিয়ে দেবার মতো, দেশে যে একটা চাপ তৈরি করার, সেই চাপ তৈরি করবার মতো কেউ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে, আর চাপ তৈরি করতে পারতো একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয়, তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা, তাদের মধ্য থেকে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা হবে, বা নির্বাচন বানচাল করার চেষ্টাটা হবে, এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, আর একটা ক্ষতির কারণ হতে পারে। কারণ নির্বাচনটা ভণ্ডুল করবে জামায়াতের নেতৃত্বে যে বলয়টা, সেটা যদি দেখে যে তারা নির্বাচনে পরিস্থিতি খারাপ, ইতিমধ্যে পরিস্থিতি খারাপ তারা বুঝে গেছে। কারণ তারেক রহমান দেশে আসছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, কোন প্রক্রিয়া আসছেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। নয়াদিল্লির একটা সমর্থন আছে, প্রচ্ছন্ন সমর্থন আছে তারেক রহমানের দেশে আসার বিষয়ে। কারণ গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগকে দেখেছে, হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত করছে ভারত। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগকে সহযোগিতা করছে। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটা, আমি বারবার বলি, সেই সংগঠনটা আসলে ভেঙে পড়েছে। ভেঙে পড়বার কারণে দেশের এই যে জঙ্গি উত্থান, ভারত ভূমি পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা, এগুলো থেকে আওয়ামী লীগকে দিয়ে এখনই বাঁচবার, গত 1.5 বছর ধরে যখন ভারত দেখেছে বাঁচবার কোনো উপায় নেই, তখন একটা বিকল্প উইন্ডো খুলেছে। সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ করেছে, ভারত সরকারও তাতে সায় দিয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসছেন, নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচন প্রতিহত করার কথা আওয়ামী লীগের বা 14 দলের, সেটি সম্ভব হচ্ছে না। এবং বিদেশ প্রতিহত করার কথা, বিদেশও যে প্রতিহত করবে, নির্বাচনটা হবে না এমন লক্ষণ এখনো নেই। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যে তারা নির্বাচনটা ঠেকিয়ে দেবে, লক্ষণটা কিন্তু নেই। কাজে নির্বাচনটা হয়ে যাবে। আমি বারবারই বলছি, নির্বাচন ভণ্ডুল করতে পারে শুধুমাত্র এই জামাত জঙ্গি গোষ্ঠী। তবে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত পার্লামেন্ট কতদিন টিকবে, সেটি খুব বড় ধরনের প্রশ্ন। কারণ এই যে বিএনপি স্পেস পাচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু বিএনপি যদি ভারতের সাথে প্রতিশ্রুতির এতটুকু ব্যত্যয় করে, দেশ চালাতে পারবে না। আরেকটি কারণে দেশ চালাতে পারবে না, 5 বছর মেয়াদ তো দূরের কথা, 6 মাস মেয়াদও পূরণ করতে পারে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ জামাত বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে, এবং এই জনসমর্থনকে যে কোনো ভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জামাত বিএনপিকে উত্তপ্ত করবে, জামাত বিরোধী দলে যাবে, বিএনপি যাবে ক্ষমতায়, বিএনপিকে উত্তপ্ত করে 12টা বাজিয়ে দেবে নানাভাবে। এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে। কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই। এই চেন অফ কমান্ড যেহেতু নাই, সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে গ্যাঞ্জাম মাস্ট, এবং আওয়ামী লীগ ততদিনে মাস্ট সংগঠিত হবে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। আওয়ামী লীগের সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত। এটা প্রকাশ্যেই বলি যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা।
আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি, বারবার এই কথাগুলো শুনতে হয়, তারপরেও বলি যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে। এটা মজা করে বলছি, আর এক দেশের জনগণ কেন বাংলাদেশের রাজনৈতিক দল করবে? আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন। এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন, এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হতে পারে, কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে। কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না। বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গতকাল সার্জিও গোর মোটামুটি স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক, এসে এইসব কিছু বলেননি। তো সেই জায়গা থেকে নির্বাচনও হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে, নির্বাচন ভণ্ডুল না করে। তারা ভণ্ডুল করবে কিন্তু দেশের 12টা বাজানোর জন্য। তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত। এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভারতও ভালোভাবে দেখছে না, ভারতও ভালোভাবে দেখবে না। এই যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে উস্কানি, এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে, এগুলো ভালোভাবে দেখছে না এবং বিএনপির জন্য স্বস্তিকর নয়। এই জন্য নির্বাচনটা যে কোনো ভাবে ভারত চাইছে, বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক। এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে। সবকিছু মিলে আমরা আরো বেশ কিছু সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো। তবে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত। তারেক রহমান যদি দেশে আসতে পারেন, আজকে 23 তারিখ, কালকে 24, আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন। যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। ওই তরুণ ঘোষ, আপনারা সকলেই হয়তো ভাবছেন এই ডিসেম্বর মাসে এই মানুষটা কি পাগল, একটা পাতলা জামা পরে সে বসে আছে। আসলে শীত আমাদের টাটা বাই বাই করে চলে গেছে। আমাদের কলকাতায় কোনো শীত নেই বললে বিশ্বাস করবেন না। রাত্রিবেলা 2 ফ্যান চালিয়ে আমরা শুই। অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না। তার উপরে এই লাইট জ্বলছে, তার একটা গরম আছে। তো যাই হোক, খবরে আসি। এখন আমাদের এখানে একটা হিন্দি সিনেমা হয়েছিল, তার নাম ছিল দাবাং। সেখানে একটা গান ছিল, গানটা হচ্ছে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। এখন আমাদের পাকিস্তানের সেনাপ্রধান, যিনি ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি এখন ফ্লোরিডায় বসে হাত পা ছড়িয়ে সমস্ত সমুদ্র সৈকতে তিনি এখন গান গাইছেন, মুন্নি বদনাম হুই ট্রাম্প বাবু তেরে লিয়ে। এখন ট্রাম্প বাবু তো খুব করে খাইয়েছে দাইয়েছে, ডিনার খাইয়েছে, লাঞ্চ খাইয়েছে, তখন তো মুরগা মাটন তো খুব চিবিয়েছ। তখন চেবাদে তখন আবার বলেছে যে হ্যাঁ আমরা ইসরায়েলে আমরা সৈন্য পাঠিয়ে দেবো। এখন তো ইসরায়েলের সৈন্য তো এখনো পাঠানো হয়নি, তাই ট্রাম্প বাবু তাদেরকে ডেকে পাঠিয়েছেন। এখন নিজে একা যেতে আর সাহস করছেন না, সঙ্গে নিয়েছেন শাহবাজ শরীফকে। এখন দুজনকেই 4 দিন ধরে ফ্লোরিডায় বসিয়ে রেখে দিয়েছেন ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি যবে সময় পাবেন তবে এই 2 মক্কেলকে ডেকে পাঠাবেন। এই 2 মক্কেল তাই সমুদ্রের ধারে এখন মুনির বসে বসে গান গাইছে, মুন্নি বদনাম হুই ট্রাম্প বাবু তেরে লিয়ে। এখন ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে যে পাকিস্তানের ভেতরের অবস্থা খুব খারাপ, আপনারা সবাই জানেন। 14টা গোষ্ঠীর মধ্যে লেগে গেছে, পাকিস্তান প্রায় ভাগ হওয়ার মতো অবস্থায়। এই অবস্থায় যদি 2 ব্যাটালিয়ন মানে 20,000 সৈন্য যদি এখন পাঠানো হয়, তাহলে তো পাকিস্তান ফাঁকা হয়ে যাবে মোটামুটি। এখন এই যে সৈন্য কাদের পাঠাবে?
তাদের পাঠাবে ঠিক করেছে পাঠান পাঠান ব্রিগেড। ওখানে একটা পাঠান ব্রিগেড রয়েছে পাকিস্তানে, সেই পাঠান ব্রিগেড, সেই পাঠান ব্রিগেডে বেশিরভাগ রয়েছে হচ্ছে পশতুন। এই পশতুন যত আছে সব হচ্ছে গিয়ে আফগানিস্তানের ওই লোকজন। তারা বর্ডার পেরিয়ে বালুচিস্তান হয়ে, বালুচিস্তানেরও কিছু পশতুন রয়েছে আর পাঠান রয়েছে আর কিছু পশতুন রয়েছে, তারা সকলে এসে প্রথম দিকে সৈন্যবাহিনীতে ভর্তি হয়েছিল। এখন যেহেতু এখন আফগানিস্তান এবং বালুচিস্তান এখন বিদ্রোহের মধ্যে রয়েছে, তাই এই পাঠান ব্রিগেডকে এখন আর সমর্থন করে না। তাই কি করা যাবে, এই পাঠান ব্রিগেডকে দিয়ে তো আমরা তো শুধু তো কি বলে ট্রাফিক কন্ট্রোল করাই, পুলিশের কাজ করাই। তাহলে এক কাজ করো, এই দুটো ব্রিগেডকে পাঠিয়ে দাও এতে ইসরায়েলে। যদিও ইসরায়েলের প্রবেশের কোনো অনুমতি কিন্তু পাকিস্তানের পাসপোর্টের নেই। নো এন্ট্রি ফর ইসরায়েল একদম লেখা রয়েছে, প্রথম পাতাতেই লেখা রয়েছে। তাহলে ইসরায়েলে এখন কিভাবে পাঠাবে, সেটাও ট্রাম্প বাবু একটা উল্টো ব্যবস্থা করে দিয়েছেন। তোমার চিন্তা নেই, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। নেতানিয়াহু বলেছে যে, নেতানিয়াহুকে দিয়ে বলিয়ে দিয়েছে পাকিস্তানি সোলজার আর ওয়েলকাম।